আমরা প্রথমে বলছিলাম ও যে বললো যে এস এ নটটা কোথায় থাকে। এস এ নটটা থাকে হচ্ছে রাইট অ্যাট্রিয়ামের উপরে। আমি একে দেখাবো। ওই এস এ নট থেকে কি হয়, একটা ইলেকট্রিক সিগন্যাল বা ইলেকট্রিক কন্ডাকশন হয়। এই সিগন্যাল বা ইলেকট্রিক ইম্পালস তৈরি হয়। ওই ইম্পালসটা করে কি প্রথমে এবি নডে যায়। এবি নডে গেলে তখন কি রাইট অ্যাট্রিয়ামটা কন্ট্রাক্ট করে। তারপরে ওই এবি নট থেকে একটা এই এ ভি বান্ডেল বলে একটা শব্দ আছে। এবি বান্ডেলের মাধ্যমে পুরা হার্টে ছড়িয়ে পড়ে। তখন এই ভেন্ট্রিকলগুলো পাম্প করে, আবার রাইট এট্রিয়াম লেফট এট্রিয়াম পাম্প করে। তার মানে ওই প্রত্যেকবার একটা করে ইম্পালস হবে, ওই একটা করে হার্ট পাম্প হবে। মানে প্রত্যেকটা বিটের জন্য একটা করে ইম্পালস হবে, প্রত্যেকটা বিট একটা করে ইম্পালস হবে। তাহলে আমি যদি মিনিটে এরকম কতগুলো ইম্পালস হতে পারে, মিনিটে সাধারণত দেখা যায় যে 60 থেকে 90 ইম্পালস হয়। তার মানে গড়ে যদি হিসাব করি 72, গড়ে হিসাব করি 72 বিট হবে। ক্লিয়ার? তাহলে আমরা পুরো ব্যাপারটা বুঝতে পেরেছি। আমি একটু একে দেখিয়ে দেব। অলরেডি আমরা ব্লাড ভেসেলের ডিজিজ নিয়ে আমরা কথা বলেছি, যে করোনারি আর্টারি ডিজিজ, এটা কি ব্লাড ভেসেলের ডিজিজ, তাই না? হ্যাঁ, কারণ এটা তো ব্লাড করোনারি আর্টারি বলতে বোঝাচ্ছিলাম কি, করোনারি আর্টারি বলতে বোঝাচ্ছিলাম যে হার্টের মাসেলগুলোতে যে ব্লাড ভেসেল ব্লাড সাপ্লাই দেয় সেগুলোকে বলা হয় করোনারি আর্টারি। সো ব্লাড ভেসেলের আমরা একটা ব্যবচ্ছেদ চিত্র দেখেছিলাম, যে একটা ব্লাড ভেসেলের ভেতরের যে লেয়ারটা থাকে, এটা এটা দিয়ে দিক দিয়ে ব্লাড যায়, ঠিক আছে, এদিক দিয়ে ব্লাড যায়। এটাকে বলা হয় লুমেন, এই যে যেই রাস্তা দিয়ে ফাঁকা রাস্তাটা, আর এটা হচ্ছে স্তর, লেয়ার। হ্যাঁ, অদ্ভুত একটা ব্যাপার, হিউম্যান বডিতে যতগুলো অঙ্গ প্রত্যঙ্গে আমরা যাই না কেন, ম্যাক্সিমাম অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে লেয়ার থাকে কিন্তু 3টা। এবং স্রষ্টার সাথে দেখো, স্রষ্টাকে আমরা স্মরণ করার ক্ষেত্রে আমরা যদি সেজদার কথা বলি বা রুকুর কথা বলি, 3-এর একটা সমন্বয় আছে, তাই না? মানে সবচেয়ে প্রিয় নাম্বার যেটা বলা হয় 3 এবং 7। এনিওয়ে, এটা হচ্ছে ম্যাজিক্যাল নাম্বার বলে, হ্যাঁ, বা নাম্বার অফ দ্য লর্ড, নাম্বার অফ গড, নানাভাবে এটাকে প্রকাশ করা হয়। তবে যারা আমরা মুসলমান, আমরা গড শব্দটা ইউজ করব না। কারণ কি, গড শব্দটা ইউজ করলে, আল্লাহকে যদি আমরা গড বলে ডাকি, তাহলে এটা শিরক হয়ে যাবে। হ্যাঁ, এই গুনার কিন্তু ক্ষমা নেই, আমার ইমান ভঙ্গ হয়ে যাবে। কারণ কি, কারণ হচ্ছে গডের কিন্তু প্লুরাল আছে, মানে গডস, ঠিক না? আবার এই গড শব্দটার কিন্তু স্ত্রীলিঙ্গ আছে, গডেস। তার মানে আল্লাহর যে সূরা কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার মানে এই সূরার বিপক্ষে চলে যাচ্ছে সবগুলো শব্দের সাথে, তাই না? ওকে, গডের সন্তান আছে। সো এই কারণে আমরা গড শব্দটা থেকে দূরে থাকবো। এনিওয়ে, আমরা যেখানে ছিলাম, যে এই যে এটা মিডল লেয়ার, এটার মাস্কুলার লেয়ার। হ্যাঁ, তো প্রথমে একদম ভেতরে যে লেয়ারটা, এটা ইপিথেলিয়াল সেল দ্বারা গঠিত। কি ধরনের সেল? ইপিথেলিয়াল সেল। এটার নাম হচ্ছে টিউনিকা। টিউনিকা মানে হচ্ছে কোট। টিউনিকা একটা নতুন ভাবে এটাকে করা হয়েছে, এখানে এখানে ইউজ করা হয়েছে, বাট এটার মানে আসলে কিছুই না, কোট। ওই যে আমরা পড়ছিলাম না, স্টোমাকে কয়টা কোট থাকে, 4টা কোট থাকে। কোট মানে স্তর। হ্যাঁ, টিউনিকা ইন্টিমা, ইন্টিমা মানে একদম ভেতরের লেয়ারটা, ঠিক আছে, এটাকে টিউনিকা ইন্টিমা বলা হচ্ছে। এটাকে যেটা মাঝখানের লেয়ারটা, ঠিক আছে, একদম মাঝের লেয়ারটা, এটাকে বলা হচ্ছে টিউনিকা মিডিয়া। এই যে মাঝখানের এই লেয়ারটা, এটা অনেক পুরু। হ্যাঁ, টিউনিকা মিডিয়া। তোমরা কমেন্টে লিখতে থাকো মিডিয়া, ঠিক আছে। তারপরেরটা হচ্ছে একদম বাইরের যেটা লেয়ারটা, এটাকে বলা হচ্ছে টিউনিকা, এই যে এই লেয়ারটা, এই যে এই পর্যন্ত পুরু যেটা, এটা এতটুকু এক্সটার্না বলে। আবার এটা আরেকটা নাম আছে। হ্যাঁ, আরেকটা নাম আছে, সেটাকে বলা হয় কি, অ্যাডভেন্টিসিয়া, অ্যাডভেন্টিসিয়া। সো এখন কেন এটা জানার কেন দরকার, এটা জানার দরকার, এই যে অ্যাথেরোস্ক্লেরোসিস আমরা বলেছিলাম, অ্যাথেরোস্ক্লেরোসিসের চর্বিটা জমে হচ্ছে এই যে টিউনিকা ইন্টিমা, বা যে ভেতরের যে লেয়ারটা, ইনার লেয়ারটার ওয়ালে ওয়ালে জমে। হ্যাঁ, ব্লাড লুমিনের, এই লিউমিনের ভেতরে জমে আর কি। আর আরেকটা শব্দ আসবে অ্যাথ্রোমা,
শব্দটাকে আমরা যদি লিখি এইভাবে লিখতে হবে, এটা ভ্যাসেলের ডিজিজ, এটাও কিন্তু ভ্যাসেলের ডিজিজ। এই যে আমরা অ্যাথেরোস্ক্লেরোসিস পড়েছিলাম, এই অ্যাথেরোস্ক্লেরোসিস এটা কিন্তু ভ্যাসেলের ডিজিজ, ঠিক আছে। এই করোনারি আর্টারি ডিজিজ সবগুলোই ভ্যাসেলের ডিজিজ, মানে ব্লাড ভ্যাসেলের ডিজিজ, সোজা কথা। এই থ্রোম্বাস কোথায় ফর্ম হয়? ব্লাড ভ্যাসেলে। বাট এই মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন এটা কোথায় হয়? এটা কিন্তু হার্টে হয়, হার্ট মাসেলে হয়, তাই না? হার্ট মাসেলে এটা হয়ে যায়। সো আমরা অ্যারিদমিয়া দেখেছিলাম, তারপর আমরা দেখলাম কি অ্যাথেরোস্ক্লেরোসিস, এবার দেখবো অ্যাথ্রোমা। অ্যাথ্রোমাটা কি? অ্যাথ্রোমাটা হচ্ছে যে এই যে ব্লাড ভেসেলের যে তাহলে আমরা এইখানে 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 তল থেকে এই জায়গাটা ইনার লেয়ারের মাঝে, হ্যাঁ, এখানে চর্বি জমে ফুলে ওঠে, চর্বি জমে ফুলে ওঠে, এটাকে বলা অ্যাথ্রোমা। এই অ্যাথ্রোমা হওয়ার কারণে কি হয়? অ্যানথোরোমা না, ATHEROMA, অ্যাথ্রোমা। তোমরা দেখো আমি উল্টাচ্ছি। এই বইটার কথাই বলছিলাম, একটু উপর উঠে তুলে দিই, তাহলে আরো পুরো বইটা দেখতে পারবা। দেখতে থাকো। তো আমরা দাঁতের গঠন দেখাচ্ছে, চোখ, কান, এই দেখো চোখের ভেতরের অংশ, হ্যাঁ, চোখের ভেতরে কি রকম থাকে, এই যে কানের ভেতরের অংশ, ঠিক আছে, চেস্ট এন্ড ব্যাক। তোমরা যখন ট্রেনিংয়ে আসবা তখন এরকম বই দেখবা। এই যে হার্টের চিত্র দেখাচ্ছে, এই যে হার্ট আমরা বলেছিলাম না যে উপরে একটা আবরণ থাকে, হ্যাঁ, একটা ব্যাগের মধ্যে থাকে, এই সেই ব্যাগ, এটাকে বলা হয় পেরিকার্ডিয়াম, ঠিক আছে। এই ব্যাগের ভেতরে হার্টটা থাকে, ঠিক আছে, হ্যাঁ। এটা কিন্তু আলাদা, এটা হার্টের কিন্তু অংশ না, হার্টের লেয়ারের, কিন্তু হার্টটা এটা দিয়ে আবৃত থাকে, হ্যাঁ, ওকে। সো এই যে আমরা এখন ব্লাড ভেসেলে আসছি। ব্লাড ভেসেলটা দেখতে এরকম, ঠিক আছে, ব্লাড ভেসেলটা দেখতে এরকম। আমাদের সারা শরীরে মানে যে পরিমাণ ব্লাড ভেসেল আছে, মানে টোটাল যে নেটওয়ার্ক, টোটাল লেন্থ, ব্লাড ভেসেল টোটাল যেটা আর কি তৈরি হয়েছে, তার মধ্যে যেটা অ্যাওয়ারটা লার্জ, যেটা এই লার্জটা হচ্ছে আমাদের বুড়ো আঙ্গুলের সমান, ঠিক আছে, এতটা মোটা, হ্যাঁ, বুড়ো আঙ্গুলের সমান যে অ্যাওয়ারটা, যে লার্জ ব্লাড ভেসেলগুলো আছে, এগুলো বুড়ো আঙ্গুলের সমান। আর এই সব বাকি যে ক্যাপিলারিসগুলো কিন্তু যে আমাদের চুলটা আছে না, চুলকেও যদি আমরা 6টা ভাগ করি, 6টা ভাগের 1 ভাগের সমান হবে ওই ঠিক আছে, তোমার ওই ক্যাপিলারিজের সাইজটাও ওরকম দেখতে। তো যাই হোক, এনিওয়ে, তো আমাদের শরীরে যে এই যে পরিমাণ ব্লাড ভেসেল আছে, এদের একটা হচ্ছে কি আর্টারিটা হচ্ছে এরকম, আর একটা হলো কি ভেইনটা হচ্ছে এই যে নীল কালার দেখতে পাচ্ছি আমরা। এর ভেতর দিয়ে দেখো যে এখানে যে ব্লাড দেখা যাচ্ছে, তারপর আদার যে ইয়াগুলো সেগুলো দেখা যাচ্ছে। সো এই ব্লাড ভেসেলের মধ্যে দিয়ে যেসব ইয়াটা যায়, ব্লাড যায়, এই ব্লাড নিয়ে আমরা আজকে পড়বো মূলত। আজকে আমরা ব্লাড ভেসেলটা বেশি নিয়ে আর কথা বলবো না, ব্লাড ভেসেল নিয়ে যথেষ্ট আলোচনা হয়ে গেছে, ঠিক আছে। সো এই ব্লাড ভেসেলটা যদি আমরা একটার সাথে একটা জোড়া দিয়ে লম্বা করতাম, আইডিয়া করতে পারো কত কিলোমিটার হতো এটা? 1,60,000 কিলোমিটার, 1,60,000 কিলোমিটার হতো, শুধুমাত্র যদি আমরা এই লম্বা করে ইয়া করতাম, ঠিক আছে। এবং এই সারা পৃথিবীকে, হ্যাঁ, 4 বার পেঁচানো যাবে, এই পরিমাণ ইয়া হবে, ঠিক আছে। আসলে চিন্তা করে দেখো যে কি অবস্থা, তাই না? আচ্ছা, তো আমরা এখানে আমরা ব্লাড ভেসেলের ভিতরে যে ব্লাডগুলো দেখো, এই যে ব্লাডগুলো, এখানে 3 ধরনের ব্লাড আমরা দেখতে পাবো। আজকে আমরা দেখবো 3 ধরনের ব্লাডের, পড়বো 3 ধরনের ব্লাড নিয়ে। তার মধ্যে একটা হচ্ছে রেড ব্লাড সেল, আরেকটা হচ্ছে হোয়াইট ব্লাড সেল, আরেকটা হচ্ছে কি প্লাটিলেট। তো এই প্লাটিলেটগুলো খুবই ছোট, অনুচক্রী কণিকাগুলো খুবই ছোট হয়। তোমরা যদি এখানে দেখো, এখানে দেখতে পাবা, এই যে দেখো, এগুলো হচ্ছে অনুচক্রিকা কণিকা, বা ছোট প্ল্যাটিলেট,
আর এটা হচ্ছে রেড ব্লাড সেল, এটা হলো হোয়াইট ব্লাড সেল। ঠিক আছে, সো হোয়াইট ব্লাড সেল কি করে, রেড ব্লাড সেল কি করে, এগুলো নিয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব। আমরা যখন কার্ডিওলজি পড়ব ওখানে গিয়ে আমরা আরও ডিটেলসে যাব। হ্যাঁ, আরও ডিটেলসে যাব। আজকে আমরা এই রেসপিরেটরি সিস্টেমটা দেখব। ঠিক আছে, যাই হোক, আমরা আমাদের এসে খাতা কলমে চলে যাই। খাতা কলমে আমরা পুরো ব্যাপারটাকে আরেকবার একটু দেখে নিই। প্রথমত গতকালকের কিছু ইস্যু আজকে অনেকেই বলছে একটু ক্লিয়ার করে দেওয়ার জন্য, হয়তো বা ক্লিয়ার বুঝতে পারে নাই, ঠিক কোন কোন জায়গায় বুঝতে পারেন তারা সেটা উল্লেখও করে দিয়েছে। তো আমরা সেই সব জায়গায় একটু কথা বলে নিই। এখানে কালকে বলেছিলাম ট্যাকিকার্ডিয়া, তাই না? ট্যাকিকার্ডিয়া বা র্যাপিড হার্টবিট যখন বেড়ে যায় তখন আমরা সেটাকে বলবো কি ট্যাকিকার্ডিয়া। কিন্তু এটা কত হলে বলবো? আমরা বলবো এটা 100-র উপরে গেলে। এই হার্ট রেটটা যদি 100-র উপরে চলে যায় তখন আমরা এটাকে কি বলবো? ট্যাকিকার্ডিয়া বলবো। এখন এই ট্যাকিকার্ডিয়া কেন হয়? অনেকে বলছে যে ট্যাকিকার্ডিয়ার কারণগুলো কি কি, ট্যাকিকার্ডিয়া কি ধরনের, এটা কি কোনো ডিজিজ কিনা। আচ্ছা, ট্যাকিকার্ডিয়া আসলে এটা একটা সিমটম, এটা কোনো একটা ডিজিজের সাথে এটা সম্পর্কিত। ঠিক আছে, কোনো একটা ডিজিজ হলে ট্যাকিকার্ডিয়া হতে পারে। যেমন ধরো, তোমার যদি টেম্পারেচার বেড়ে যায় তোমার কি হবে? ট্যাকিকার্ডিয়া হবে। ঠিক আছে, হার্টবিট বেড়ে যেতে পারে শরীরের টেম্পারেচার বেড়ে যাওয়ার কারণে। হ্যাঁ, তারপরে কি কারণে? অথবা শরীরের টেম্পারেচার বেড়ে গেছে বলেই তোমার ট্যাকিকার্ডিয়া হচ্ছে। ঠিক আছে, তারপর হচ্ছে কি তোমার সিম্প্যাথেটিক যে নার্ভটা আছে, সিম্প্যাথেটিক নার্ভ। এখন এই সিম্প্যাথেটিক নার্ভ কি, এটা একটা বড় জটিলতা। তাহলে আমরা এখানে নার্ভাস সিস্টেমে যখন যাব তখন এই সিম্প্যাথেটিক নার্ভ সম্পর্কে ভালোভাবে জানবো। তারপর হচ্ছে কি হার্ট যদি কোনো কারণে টক্সিক কন্ডিশনে চলে যায়। হ্যাঁ, বলতে পারো যে স্যার হার্ট আবার টক্সিক কন্ডিশনে কিভাবে যায়? তা হার্ট টক্সিক কন্ডিশনে যেতে পারে, তাহলে আমরা একটু লিখি, তাই না? ওখানে ছোট করে লিখি, লিখলে হয়তো আরো একটু ক্লিয়ার হবে ব্যাপারটা। হ্যাঁ, সো আমরা কি নিয়ে আলোচনা করছি? ট্যাকিকার্ডিয়া নিয়ে আলোচনা করছি, তাই তো? ট্যাকিকার্ডিয়া দেখা যাচ্ছে কি? লেখাগুলো কি দেখা যাচ্ছে? ওকে, ঠিক আছে, আর একটু নামা দিচ্ছি তাহলে। এবার মনে দেখা যাচ্ছে, তাই না? ওকে, ঠিক আছে। এর চাইতে মোটা কলম আমার কাছে নাই, তাহলে থাকলে ভালো। আসলে সময়টা এমন যে কোনো কিছু সেভাবে ব্যবস্থা করা যাচ্ছে না। তা হার্ট কিভাবে টক্সিক কন্ডিশনে যেতে পারে? আচ্ছা, আমরা বলছিলাম যে আমাদের শরীরে কিছু মিনারেল আছে, এই মিনারেলগুলো মারাত্মক ভূমিকা পালন করে আমাদের এই শরীরটাকে ঠিক রাখার জন্য, ঠিক না? তো এরকম কিছু মিনারেলের মধ্যে খুব ইম্পর্টেন্ট একটা বলছিলাম পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম। হ্যাঁ, এগুলো দেখো, এগুলো প্রত্যেকটা চার্জ দেওয়া দেখা যাচ্ছে, ঠিক না? এগুলো হচ্ছে চার্জ। ঠিক আছে, তারপরে কি ফেরাস বা ফেরিক। হ্যাঁ, ফেরাস অথবা ফেরিক দুইটা ফর্মে থাকে। ফেরাস থাকলে দুইটা হবে প্লাস, আর ফেরিক থাকলে হবে তিনটা। এই আয়রন, এগুলো খুব এসেনশিয়াল ভূমিকা রাখে আমাদের শরীরের। এদিকে বলা হয় ট্রেস এলিমেন্ট বলে। তো তোমরা হয়তো এই ট্রেস এলিমেন্টের জটিলতায় না যাওয়াই ভালো। তো যখনই এই ক্যালসিয়াম আয়ন যদি হার্টে বেড়ে যায়, তখন এটা কিন্তু একটা টক্সিক লেভেল ডেভেলপ করে, টক্সিসিটি ডেভেলপ করে। আবার যদি পটাশিয়াম লেভেল বেড়ে যায় তখন এক ধরনের, আবার যদি সোডিয়াম বেড়ে যায় তখন এক ধরনের টক্সিসিটি তৈরি হবে। টক্সিসিটি মানে কি? টক্সিসিটি মানে হচ্ছে বিষক্রিয়া। তাহলে যদি পটাশিয়াম বেড়ে যায় তাহলে কি হবে? পটাশিয়াম বেড়ে গেলে ব্র্যাডিকার্ডিয়া হবে, হার্ট ডায়ালেটেড হবে। এই জন্য বলা হয় ব্লাড প্রেশার রিডিউস করার জন্য বেশি বেশি করে কলা খেতে। কলার মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, তোমার আপেলে থাকে। সো এই পটাশিয়ামগুলো কি হয়, পটাশিয়াম বেশি ইনটেক করলে যেটা হয় তোমার ওই হার্টটা কি হয়ে যাবে? ডাবের পানি, হ্যাঁ, এর ভিতরে পটাশিয়াম থাকে, হার্টটা কী হবে? ডায়ালেটেড হবে। এখন যদি খুব বেশি মাত্রায় তুমি খেয়ে ফেলো তখন কি হবে? এমন ডায়ালেটেড হবে যে তোমার পুরা ব্লাড প্রেশার ফল করবে, তখন তোমার হার্ট শকে চলে যাবে। তাহলে এখানে আর একটা শব্দ পেলাম, সেটা কি? শক। শক কি? শক হলো, শক বানানটা কীরকম? শক। এই শকটা কি? শকটা হলো যে কোনো কারণে যদি হার্টের অ্যাওয়ার্টাতে পর্যাপ্ত পরিমাণে ব্লাড সাপ্লাই না যায়, তার মানে লেফট ভেন্ট্রিকলটা ঠিকমতো পাম্প করছে না, তাই না? লেফট ভেন্ট্রিকল ঠিকমতো কাজ করছে না।
বা অ্যাওয়াটাতে ইনঅ্যাডিকুয়েট ব্লাড যাচ্ছে, ওই ইনঅ্যাডিকুয়েট ব্লাড সাপ্লাই যদি হয় তাহলে কি হবে? অ্যাওয়াটা কি করবে? অ্যাওয়াটা তো সারা শরীরে ব্লাডটাকে সাপ্লাই দিবে, তাই না? এবং প্রত্যেকটা সেলে সেলে ব্লাডগুলো যাবে। এই অ্যাওয়াটাতে যদি বেশি ব্লাড না থাকে তাহলে প্রত্যেকটা সেলে ব্লাড সাপ্লাই কম পাবে। প্রত্যেকটা সেল তখন কি করবে? কনভালশন শুরু করে দিবে, বিট মানে ইম্পালস দেওয়া শুরু করে দিবে। অ্যান্ড প্রত্যেকটা সেল থেকে যদি ইম্পালশন আসে তাহলে তোমার কি ভয়াবহ অবস্থা হবে চিন্তা করছো? হ্যাঁ, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স বলা হয় এটাকে। তো এই ইলেকট্রোলাইট ইমব্যালেন্স মানে কি? যেইভাবে থাকার কথা, যে স্বাভাবিক ব্যালেন্সে থাকার কথা, তো সেই স্বাভাবিক ব্যালেন্সে নাই, হয় বেড়ে গেছে অথবা কমে গেছে। তখন এটাকে বলা হয় কি কার্ডিওজেনিক শক হতে পারে, অ্যানাফাইলেকটিক শক হতে পারে। শক অনেক ধরনের হতে পারে, কার্ডিওজেনিক শক হতে পারে, অ্যানাফাইলেকটিক শক হতে পারে। এই এক একটা শকের ক্যারেক্টারিস্টিক এক এক রকম। এরকম কত ধরনের শক আছে, অনেক ধরনের শক আছে। হাইপোভলিউমিক শক, এই শকগুলো নিয়ে আমরা ডিসকাস করব তোমার হচ্ছে যখন আমরা কার্ডিওলজি পড়ব। আমরা আপাতত শক নিয়ে ডিসকাস করব না, আমরা যেহেতু কার্ডিয়াক সিস্টেম নিয়ে কথা বলছি, কার্ডিয়াক সিস্টেম নিয়ে কথা বলছি। সো এই শক শক অনেক ধরনের হয়, আমরা এটা নিয়ে আমরা পরে কথা বলবো। ট্রমাটিক শক হতে পারে। সো কার্ডিওজেনিক শক এবং হেমোরেজিক শকটাই এখানে আমরা বেশি ডিসকাস করবো একটা সময়ে গিয়ে, যখন আমরা কার্ডিওলজি করব। তাহলে আমরা ট্যাকিকার্ডিয়া ছিলাম, ট্যাকিকার্ডিয়া। এখন দেখো এটা গেলে কি হবে? এটা যদি বাড়ে, এটা বাড়লে কিন্তু ট্যাকিকার্ডিয়া হবে, ঠিক আছে? আবার যদি পটাশিয়াম আয়নটা বেড়ে যায় এবং সোডিয়াম আয়নটা বেড়ে যায়, এরা করবে কি ব্র্যাডিকার্ডিয়া। তার মানে কি হার্টবিটটাকে কমায় দিবে, স্লো করে দিবে। হ্যাঁ, এটাকে প্লাসিডিবিলিটি বলা হয়। হ্যাঁ, প্লাসিড, প্লাসিড মানে কি কাম, মানে একটা জিনিসকে ইয়া করে দেওয়া, শান্ত করে দেওয়া, হ্যাঁ, লেথার্জিক করে দেওয়া, সে ঠিকমতো কাজ করবে না। তার মানে কি এই পটাশিয়াম এবং সোডিয়ামের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে ব্র্যাডিকার্ডিয়া হবে, আর এই ক্যালসিয়ামের পরিমাণ যদি বেড়ে যায় ট্যাকিকার্ডিয়া হবে, ঠিক আছে? এছাড়া তাহলে ব্র্যাডিকার্ডিয়া, এবার আসি ব্র্যাডিকার্ডিয়া, তাই না? ব্র্যাডিকার্ডিয়াতে কি হচ্ছে? কার্ডিওজেনিক শক, কার্ডিওজেনিক শক। এখানে তুমি কার্ডিও শক না, এখানে লিখে আমি লিখে দিচ্ছি, হ্যাঁ, কার্ডিওজেনিক শক। হ্যাঁ, কার্ডিওজেনিক শক। আচ্ছা, এগুলো খুব মানে একটু হাই লেভেলের বিষয়, আমরা এটা পরে পড়বো। হ্যাঁ, এগুলো সহজ, কঠিন না, কিন্তু কোনোটাই কঠিন না। হ্যাঁ, বুঝলে কোনোটাই কঠিন না। আমি এখন এখানে চলে যাচ্ছি। তারপরে হচ্ছে কি ব্র্যাডিকার্ডিয়া কি কি ক্ষেত্রে হয়? এটা ওই শকের ক্ষেত্রে ব্র্যাডিকার্ডিয়া হয়। কার্ডিও মানে সাপ্লাই যখন কমে যাবে তখনই শক, মানে সাপ্লাই কমে যাবে, এতটা ডায়ালেটেড হয়েছে, হার্টটা ডায়ালেটেড, এমনভাবে ডায়ালেটেড হয়ে গেছে ও আর কন্ট্যাক্ট করতে পারছে না, ঠিক আছে? তাহলে এই কার্ডিওজেনিক শক গেলেও ট্যাকিকার্ডিয়া, ব্র্যাডিকার্ডিয়া শেষ। এখানে আর যারা যারা জানতে চেয়েছিল তাদের আর এখানে আর কোনো কথা নাই আশা করি। তাহলে এখন আমরা দেখো কি করি। এখন আমরা ওই যে এ বি নট ইয়া নিয়ে তোমরা যাদের যাদের মধ্যে কোশ্চেন করেছিলা, জানতে চাচ্ছিলা, তাদেরকে বলছি। ধরো এটা হচ্ছে একটা হার্ট, হ্যাঁ, ঠিক আছে? এটা হলো তোমার লেফট এট্রিয়াম, রাইট এট্রিয়াম, এটা হচ্ছে লেফট এট্রিয়াম। আচ্ছা, এখানে ভেন্ট্রিক ইয়াগুলো আঁকলাম, দেখি। হ্যাঁ, এই, ঠিক আছে? এই এখানে এটা হচ্ছে বাল্ব, এটা হলো একটা বাল্ব। হ্যাঁ, তাহলে এটা কি রাইট এট্রিয়াম, এটা হচ্ছে লেফট এট্রিয়াম, ঠিক আছে? হ্যাঁ, আর এটা হচ্ছে গিয়ে তোমার ওকে। তাহলে মনে আছে নিশ্চয়ই তোমাদের? হ্যাঁ, এটাকে কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে অ্যাওয়ার্টা, এটাকে বলা হচ্ছে পালমোনারি কি, আর রক্ত বেরিয়ে যাচ্ছে, পালমোনারি আর্টারি। তাহলে এটা হচ্ছে অ্যাওয়ার্টা, আর এটা হচ্ছে পালমোনারি আর্টারি, পিএ লিখলাম। হ্যাঁ, পালমোনারি আর্টারি এখানে এরকম, ঠিক আছে? এটাকে বলা হয়
পালমোনারি ভেইন, পিভি, পালমোনারি ভেইন, দুইটা চারটা থাকে, দুই দিক থেকে চারটা থাকে। যাক, এটাকে আমি সুন্দর করে আবার একদিন ভালো মতো যখন কার্ডিওলজি পড়বো না, তখন এই পুরো ব্যাপারটা বোঝানোর জন্য সেভাবে আঁকাবো। এটা লেফট ভেন্ট্রিকেল ছিল, এটা ছিল রাইট ভেন্ট্রিকেল। আচ্ছা, এইখানে এই যে এই জায়গাটা আমরা দেখিয়েছিলাম তোমাদেরকে, হ্যাঁ, যে এইটা কি, এই যে মাঝখানের এই জায়গাটা বোধহয় দেখানো হয়নি না, এই জায়গাটা কি এটা বলা হয়নি, তাই না? এটাকে বলা হয় ইন্ট্রা ইন্ট্রা এই জায়গাটা, এই যে মাঝখানের এই জায়গা, ইন্টার ভেন্টিকুলার সেপ্টাম। এই কথাটা বোধহয় বলা হয়নি না ওই সময়। ইন্টারভেন্টিকুলার সেপ্টাম লেখো তো, ইন্টারভেন্টিকুলার সেপ্টাম। সেপ্টাম মানে হচ্ছে পৃথককারী বা বাধা, হ্যাঁ, বা ওয়াল, ঠিক আছে? তার মানে দুইটা ভেন্টিকুলারের মাঝখানে যে ওয়াল, ঠিক তেমনি এখানে ইন্ট্রা ইন্ট্রা আর্টিকুলার সেপ্টামও আছে, বা হ্যাঁ, ঠিক আছে, এট্রিয়াম বা আর্টিকুলার সেপ্টাম বলা হয় এটাকে। তো কি এই জায়গাটায় থাকে তোমার হচ্ছে এস এ নট, এই জায়গাটা এস এ নট কি সাইনো এট্রিয়াল নোড। এই এস এ নোড থেকে আর ঠিক এই যে তুমি দেখছো এইখানে, এটা হচ্ছে কি ভালভ, কি এটা কি বলা হয়, এটাকে কি বলা হয়, মনে আছে? ট্রাইকাসপিড ভালভ, হ্যাঁ, ট্রাইকাসপিড ভালভ, ওকে। আর এটা ছিল কি মাইট্রাল ভালভ, বা বাইকাসপিড, ওকে, মাইট্রাল বা বাইকাসপিড। পুরোপুরি কি নাম এনি দেখা যাচ্ছে না? ওকে, মাইট্রাল ভালভ বা বাইকাসপিড ভালভ। এখন দেখো এই দিকে, দেখো এই যে এইটাকে কি বলছিলাম আমরা, অ্যাওর্টিক ভালভ, তাই না? অ্যাওর্টিক, বা এটাকে একটু চাঁদের মতো লাগে না, চাঁদ আকৃতি না? এই জন্য চাঁদের ল্যাটিন নাম জানো? লুনার, ঠিক আছে? এই জন্য এটাকে লুনার ভালভও বলা হয়, ঠিক আছে? হ্যাঁ, অ্যাওর্টিক লুনার ভালভ বা লুনাল ভালভ বলে। এনিওয়ে, বাদ দাও, অত কিছু জানার দরকার নাই, অত কিছু বোঝার দরকার নাই। এখন দেখো এই জায়গাটা, এখানে এই অ্যাওয়ার্টা, আমি যদি এটা হুটে দিই, অ্যাওয়ার্টা, দুই অ্যাওয়ার্টার এট্রিয়ামের মাঝখানে কিন্তু একটা সেপ্টাম আছে, ঠিক আছে, যেটাকে বলা হয় কি ইন্টার এট্রিকুলার সেপ্টাম। এই সেপ্টামের একটা জায়গায়, মনে করো এইখানে এই জায়গাটায় আর একটা নোড থাকে, এই নোডটাকে বলা হয় এভি নোড, এট্রিও ভেন্ট্রিকুলার নোড। ঠিক এখান থেকে ইলেকট্রিসিটি জাম করে। আচ্ছা, এটা অন্য কোনো কালার দিয়ে দেখাই, তাই না? কালার দিয়ে দেখাই তাহলে বেটার হবে। কালার দিয়ে দেখাই, কি কালার দিয়ে দেখাবো? রেড কালার না ইয়েলো কালার দিয়ে দেখাই। এখান থেকে ইলেকট্রিসিটি জাম করে, এখান থেকে ইলেকট্রিসিটি জাম করতেছে, জাম করে কোথায় আসতেছে? এই এবি নোডে আসতেছে। এবি নোড থেকে ইলেকট্রিসিটি একদম এখান দিকে, এটাকে বলা হয় এবি বান্ডল, কি এট্রিও ভেন্ট্রিকুলার বান্ডল। এইখান থেকে এখানে চলে আসে এইভাবে ছড়ায় যায়, আবার এদিকে ছড়ায় যায় ইলেকট্রিক ইম্পালসটা, এই ছড়ায় যে এই পুরাটাকে কাভার করে ফেলে, এসে এই এতটুকু কাভার করে। তার মানে দেখো, এই সাইনোএট্রিয়াল নোড থেকে এখানে চলে আসছে, এবি নোডে জাম্প করলো ইলেকট্রিসিটি, এখান থেকে সে এইভাবে ছড়িয়ে পড়লো। এইভাবে যে আসছে, কি দিয়ে আসছে? নিশ্চয়ই এখানে কোনো একটা নার্ভাল বা কন্ডাক্টাল সিস্টেম আছে, তাই না? বা কোনো একটা মানে ইলেকট্রিক ইম্পালস ক্যারি করতে পারে এরকম কোনো সিস্টেম আছে। এটাকেই বলা হয় কি এবি বান্ডেল বলে, এবি বান্ডেল, ওকে। সো যাই হোক, এটা আসলে তোমাদের অতটা জরুরি না, আমি এখান থেকে কোনো কোশ্চেনও করবো না, বাট হ্যাঁ, এটা তোমাদের জানলে কি হবে, তোমরা যখন এই প্রোডাক্টগুলো বুঝবা, কার্ডিয়াক কমপ্লিকেশনগুলো বুঝবা, ইসিজি বুঝতে পারবা। খুব মজার ব্যাপার যে তোমরা এটা দেখে ইসিজির মধ্যে দেখবা যে এই শব্দগুলো আছে, হ্যাঁ, বান্ডেল ব্লক, হ্যাঁ, দেখবা যে ইসিজিতে একটা লেখা থাকবে যে এবি বান্ডেল ব্লক। মানে কি? মানে হচ্ছে তার ওখান থেকে ঠিক মতো ইয়াটা আসতেছে না, মানে সিগন্যালটা পাচ্ছে না, ঠিক আছে, ইসিজির যে ইলেকট্রিক যে ইম্পালসগুলো এটা পাচ্ছে না। তাহলে এরকম কতবার এরকম ইলেকট্রিক জাম্প করে? পার মিনিটে গড়ে 72 বার। ক্লিয়ার?
পার মিনিটে গড়ে 72 বার। ওকে, শেষ। আমরা এখানে আর আর বেশি ঝামেলা করব না, এখান থেকে আমরা চলে যাব, এখন চলে যাব। ক্লিয়ার? চলে যাই আমরা এখন ব্লাডে। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি ব্লাড এবং ব্লাড ভেসেলে। ব্লাড ভেসেল শেষ আমাদের। হ্যাঁ, আমরা এখানে চলে লিখলাম, এখানেই পড়াই তাই না, নাকি আলাদা ইসে যাব? এখানে থাকি, ঠিক আছে, ওকে গুড। আমরা দেখি ব্লাড তাহলে গ্রস অ্যানাটমিতে যাই তাই না। ব্লাডের গ্রস অ্যানাটমি মানে কি? চোখের দেখা যায়। মনে করে এখানে একটা ব্লাড রাখলাম, এইখানে কোনো জায়গায় একটা ব্লাড বেরিয়ে আসলো। চোখের দেখায় কি দেখি? ব্লাডের কালার। প্রথমে দেখি ব্লাডের কালার তাই না, সবার আগে যেটা দৃষ্টি আকর্ষণ করে। তাহলে প্রথমে এটা কি বলছি? গ্রস অ্যানাটমি তাই না। তাহলে আমরা এখানে লিখি, এখানে লিখলাম গ্রস অ্যানাটমি। তাহলে ব্লাডের গঠন বা স্ট্রাকচার। তাহলে প্রথমে হচ্ছে কালার। প্রথমে চোখের যেটা লাগে সে কালারটা কি? রেড। ওকে, ব্লাডের কালার কি? রেড। ঠিক আছে। কেন রেড? কারণ হচ্ছে খুব মজার একটা কারণ তাই না। এখানে আয়রন থাকে, এখানে ব্লাডের কোনো একটা কণিকায় বা কোনো একটা জায়গায় প্রচুর পরিমাণে আয়রন থাকে। সেই আয়রনের কারণে ব্লাডের কালার রেড। ওকে, তারপরে আবার কি দেখি? এবার আমরা ব্লাডটাকে যদি মানে শরীরের সমস্ত ব্লাড যদি বের করি, তাহলে দেখব যে এর ভলিউম মানে কি? আয়তন তাই না। ভলিউম কত হবে? ভলিউম 5 থেকে 6 লিটার। 5 থেকে 6 লিটার। এখান থেকে কিন্তু কোশ্চেন আসবে। হ্যাঁ, ঠিক আছে। গ্রস অ্যানাটমি, হ্যাঁ, চোখের দেখায় যেটা আর কি। ওকে, ভলিউম 5 থেকে 6 লিটার। ঠিক আছে। এবার যদি ওয়েট করি, ওয়েট কত হবে? ওয়েট, ঠিক আছে। দেখা যাচ্ছে তো, কিন্তু বোঝা যাচ্ছে কি না? আর একটু নামাই দিব না? ওকে, আর একটু নামাই দিই। ঠিক আছে, এবার ঠিক আছে। এবার তো মনে হয় দেখা যাবে নাকি? আমার তো মনে হয় ঘোলা হয়ে যাবে পরে। আচ্ছা ঠিক আছে, তোমরা লিখতে থাকো, তোমরাও কিন্তু এখানে কমেন্টে লিখতে থাকবা। হ্যাঁ হ্যাঁ। তো ব্লাডের টোটাল আয়তন কত? 4 থেকে 5 লিটার। আমরা 10 মিনিট পরে নামাজে ব্রেক নিব, ঠিক আছে? 10 মিনিট পরে। তাহলে 4 থেকে 5 লিটার। আচ্ছা, টেম্পারেচার কত জানো? 98 ডিগ্রি ফারেনহাইট। হ্যাঁ, 96 টু 98 ডিগ্রি। টেম্পারেচার লেখার দরকার নাই। তাহলে ওয়েট হচ্ছে কত? ওয়েট এখন জানতে পারো যে 8%। আমাদের যে বডি ওয়েট, এই বডি ওয়েটের 8%, নর্মাল বডি ওয়েটের। হ্যাঁ, এখন কেউ খুব মোটা, অনেক মোটা, তার কি ব্লাডের পরিমাণ বেশি হবে? না, তার ব্লাডের পরিমাণ খুব একটা বেশি হবে না। ঠিক আছে, আমি বলছি এখানে নর্মাল বডি ওয়েটের 8% হয় সাধারণত। আমি কোশ্চেনটা এইভাবেই করবো, পার্সেন্ট দিয়েই করবো, ঠিক আছে? ওকে। এখন এক একটা ছেলের বডি ওয়েট তো এক এক রকম, এই জন্য আর কি আসলে ওইভাবে ওয়েটটাই করছি না। এখন ওয়েটটা কিসের উপর নির্ভর করা হয়? ভলিউমের উপরে কি না? এখানে সলিডের পরিমাণ আছে, লিকুইডের পরিমাণ আছে, অনেক কিছু আছে এখানে। ওকে, যাই হোক, নিয়ে আমরা এত বেশি কথা বলার দরকার নাই। এখন আমি মনে করো ব্লাডটা জিভে টাচ করলাম, টেস্ট ঘ্রাণ নিলাম। হ্যাঁ, ব্লাডের ঘ্রাণটা কেমন, মানে ক্রস অ্যানাটমিতে যেসব জিনিস করা হয়, টেস্টটা কীরকম হবে তাই না। এই টেস্ট তো হলো পরীক্ষা করা, TASTE, ঠিক আছে। টেস্টটা কি? কখন কি রক্ত খাইয়ে দেখছো? মুখে যখন হঠাৎ করে আঘাত টাঘাত লাগলে মুখে রক্ত ব্লাড যায়নি, জিব্বা লাগেনি, কি হয়? কীরকম? সল্টি, লবণ লাগে তাই না। এই জন্য এটা লিখলাম কি? সল্টি।
এর এবং এর এর ধরনটা কি, এটা কি অ্যাসিডিক নাকি ক্ষারীয়? এটা কিন্তু অ্যালকালাইন, অ্যাসিড ক্ষারীয়, রক্তটা কিন্তু ক্ষার এবং ক্ষারীয় একটু, হ্যাঁ, স্লাইড, মানে পুরাপুরি বলবো না, এই জন্য এটা রিয়াকশন লিখবো, রিয়াকশন কি লিখবো, অ্যালকালাইন। ঠিক আছে, আসলে ওই বইটা হচ্ছে চিত্রের জন্য ঠিক আছে, কিন্তু বইয়ের মধ্যে তথ্য নাই। হ্যাঁ, তোমরা যদি কেউ বইটা কালেকশন করতে চাও তাহলে করতে পারো, সেটা কিন্তু ওর ভিতরে চিত্র পাবা, তথ্য খুব কম পাবা। ঠিক আছে, হ্যাঁ, টেস্ট, TASTE, টেস্ট। স্যাড কেন? সল্টি, সল্টি, SALTY, সল্টি, হ্যাঁ, সল্টি মানে লবণ, লবণ, লবণাক্ত। ঠিক আছে, আর রিয়েকশনটা কিন্তু অ্যালকালাইন। ওকে, ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি জানলাম। এবার চলো আমরা চলে যাই মাইক্রো অ্যানাটমিতে। মাইক্রো অ্যানাটমিতে, সো মাইক্রো অ্যানাটমিতে ভালো মতো কিন্তু বুঝো, হ্যাঁ, ভালো মতো বোঝো। তুমি দেখবা যেখানে আমি 1 নম্বর লিখে তারপরে কিন্তু AB লিখছি, তার মানে এই প্লাজমার অংশ হচ্ছে A এবং B। আশা করি বুঝতে পারছো, প্লাজমার অংশ হচ্ছে A এবং B। চলো, প্লাজমা কত, টোটাল ব্লাড, যে ব্লাডের কথা বললাম 5 থেকে 6 লিটার ব্লাড, এই ব্লাডের 55% হচ্ছে প্লাজমা। অ্যান্ড প্লাজমা কি? প্লাজমা হচ্ছে এই পানি সদৃশ্য, এর কোনো কালারলেস, হ্যাঁ, কিছুটা ইয়েলিশ একটা ভাব থাকে এর মধ্যে, প্রায় ওয়াটার থাকে, প্লাজমার মধ্যে ওয়াটার থাকে হচ্ছে 90 to 92%, এবং সলিড পার্সন থাকে 8 to 10%। এই সলিডের মধ্যে কি কি থাকে? এই সলিডের মধ্যে থাকে অর্গানিক সলিড। অর্গানিক সলিড বলতে তোমরা বোঝা যাবে কি কি, এগুলো ইউরিক অ্যাসিড, ইউরিয়া, আমি এগুলো লিখলাম না, এগুলো যখন আমরা, এখানে দেখো ঝামেলা শুরু হয়ে গেছে, দেখা যাচ্ছে না, দাঁড়াও একটু দাঁড়াও, এটা ঠিক হোক, এই নেটে ঝামেলা করছে আবার। এবার কি বোঝা যাচ্ছে, ক্লিয়ার হচ্ছে? ওকে, এবার ক্লিয়ার না? হ্যাঁ ক্লিয়ার। তোমরা একটু লিখে ফেলো তো, তাড়াতাড়ি নোট নিয়ে ফেলো, হ্যাঁ, দেখো তো ক্লিয়ার কিনা। ক্লিয়ার না? এখন এখন তো ক্লিয়ার হওয়ার কথা। হ্যাঁ, এইবার ক্লিয়ার হয়েছে। আমার এদিকে তোমাদের দেখার মতো সুবিধা পাওয়া যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, লিখে ফেলো। নো স্যার, ক্লিয়ার না? এখন তো ক্লিয়ার, হ্যাঁ এখন ক্লিয়ার হওয়ার কথা। সো দেখো, আবার চলে যাই কথায়, হ্যাঁ, আবার আজান শুরু হয়ে গেছে, দেখ। আচ্ছা অসুবিধা নেই, একটা আজান তো আমরা অফ ছিলাম। তো সলিড, সলিড কি কি আছে? সলিড আছে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, তারপরে তোমার যে কার্বোহাইড্রেট আমরা খেয়েছিলাম, কার্বোহাইড্রেট সলিড আছে, অ্যামাইনো অ্যাসিড খেয়েছিলাম, ফ্যাট ছিল, এগুলো হচ্ছে সলিড পোর্শন, যেগুলো আমরা যে খেয়েছি বা এগুলো থাকে ব্লাডের মধ্যে। তারপরে কি থাকে, ইনঅর্গানিক কি কি থাকে? ইনঅর্গানিকে যে ওই সময় কিন্তু দেখেছো কি কি ছিল, মনে আছে? সোডিয়াম, পটাশিয়াম, তারপরে ক্যালসিয়াম, আয়রন, তারপরে আর্সেনিক, তারপরে আরও অনেক যত ধরনের সল্ট জাতীয় জিনিস আছে, এগুলো হচ্ছে ইনঅর্গানিক, হ্যাঁ, সল্ট, ইনঅর্গানিক সল্ট জাতীয় বা ইনঅর্গানিক আয়নস, এই সবগুলো হচ্ছে কি ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম কিন্তু বিশাল ইম্পর্টেন্ট। ক্লোরিন থাকে, ক্লোরাইড, ক্লোরাইড, আমরা সোডিয়াম ক্লোরাইড খাই না, সোডিয়ামটা ক্লোরাইড, বাইকার্বনেট থাকে, ফসফেট থাকে, অনেক কিছু, তাই না? তো এগুলো লিখলাম না, এগুলো মনে রাখার দরকার নাই, হ্যাঁ, এগুলো এখন না শিখলেও চলবে। আমার সলিড কী কী আছে, এবার ব্লাড সেল কী কী আছে? ব্লাড সেল 45%, ব্লাড সেল হচ্ছে 45%। তো আমি কোশ্চেন করবো কিন্তু এইখান থেকে, আমি টিক চিহ্ন দিয়ে দিচ্ছি, কোশ্চেন থাকবে এখান থেকে, কোশ্চেন থাকবে এখান থেকে। এই পার্সেন্টেজ তোমাদের জাস্ট একটু নোট দেওয়ার জন্য বললাম, বাট এটার থেকে আমি কোশ্চেন করবো না, ক্লিয়ার? বাট এখান থেকে আমি কোশ্চেন করবো, এখান থেকে কোশ্চেন করবো, হ্যাঁ। এবার আসো রেড ব্লাড সেল। রেডের মেডিকেল টার্ম কি?
রিডেল মেডিকেল টার্ম হচ্ছে ইউরাইথ্রো, মনে আছে ইউরাইথ্রো। আর সেলের মেডিকেল টার্ম কি? সাইট। হ্যাঁ, সেলের মেডিকেল টার্ম সাইট, তাহলে ইরাথ্রোসাইট। সংক্ষেপে, আরও সংক্ষেপে এটাকে বলা হয় আরবিসি। ঠিক আছে, আরবিসি, আরবিসি। হ্যাঁ, ওকে। সো 2 নম্বর সেলটা কি? হোয়াইট ব্লাড সেল। হোয়াইট ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল কি? লিউকোসাইট, মনে আছে? লিউকো। লিউকো মানে কি? সাদা। হোয়াইট, লিউকো মানে সাদা, সাইট মানে হচ্ছে সেল, লিউকোসাইট বা WBC, লিউকোসাইট। হ্যাঁ, ঠিক আছে, ওকে। লেখো এগুলো, লিউকোসাইট লেখো, রাইথ্রোসাইট লেখো, WBC লেখার দরকার নাই, লিউকোসাইট হোয়াইট। এরপর আসো 3 নাম্বার, আমরা বলি কি? প্ল্যাটিলেট। হ্যাঁ, প্ল্যাটিলেটস, প্ল্যাটিলেটস। কিন্তু আমরা এই প্ল্যাটিলেটস কি করে? জমাট বাঁধতে সাহায্য করে। জমাট বাঁধার মেডিকেল টার্ম কি শিখছিলাম, মনে আছে? কালকে শিখছি কিন্তু। থ্রোম্বো, থ্রোম্বোসাইট। ঠিক আছে, থ্রোম্বোসাইট। তাহলে আমরা কি কি দেখলাম? আরবিসি দেখলাম, হোয়াইট ব্লাড সেল, WBC দেখলাম, প্ল্যাটিলেট দেখলাম, থ্রোম্বোসাইট। সো এই কয়টা জিনিস দেখো। সো আমরা এখানে ডিজিজগুলো দেখবো, এই WBC, RBC এখানে প্রবলেমগুলো কি কি হয়, এখানে কি কাজ করে, কি হয় না হয়, এগুলো আমরা দেখবো।